বিসিএস পরীক্ষায় পাশ করার পর থেকেই লোকের আমায় নিয়ে চিন্তা বেড়েছে। চিন্তার কারণ আমার স্বামী। ভদ্রলোক, খুব সাধারণ একটা মুদি দোকান চালায়। পড়াশোনা তেমন জানে না, নিজের নাম লিখতে গেলেও কেমন ইতস্তত করে। এই তো সেদিন পাশের বাসার ভাবি আমার জন্য মিষ্টি নিয়ে এসেছিল। অভিনন্দন জানিয়ে বলল, ভাবি একটা কথা বলি, মনে নিয়েন না। আপনি কত উচ্চমানের চাকরি পাবেন, আর আপনার স্বামী সামান্য একটা মুদি দোকান চালায়। আপনার সাথে তার আর যায় না। আমি তার দিকে তাকিয়ে মুচকি হাসলাম। অত্যন্ত স্বাভাবিক গলায় বললাম, আপনার স্বামীর সাথে মানায়? ভাবি চোখ বড় করে ফেলল। তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে নিজের ক্ষোভ প্রকাশ করতে চাইল। ব্যাপারটা গায়ে মাখলাম না। আগের মতো সহজ ভঙ্গিতে বললাম, আপনার স্বামীও তো সরকারি চাকরি করে, বেশ ভালো পজিশন, তাকে আমার পাশে খুব মানাবে। তাছাড়া যে মহিলা বাংলা লিখতে গিয়ে ই আর অ এর মধ্যে পার্থক্য জানে না, তাকে অমন একজন সরকারি চাকরিজীবী মানুষের পাশে দেখা বড়ই আফসোসের। বরং আপনি একটা কাজ করুন, আপনার স্বামীকে আমায় দিয়ে দেন। সে আর একটা কথাও বলল না, চোখ মুখ লাল করে বেরিয়ে গেল। মানুষকে অপমান করা আমার স্বভাব নেই। কে কি পড়লো, কে কি জানলো, এই নিয়ে আমার তেমন কোনো মাথা ব্যথা নেই। তবে আমার স্বামীকে নিয়ে অপমানজনক কিছু বললে ঠিক সহ্য হয় না। ভদ্রলোকের সাথে যখন বিয়ে হয় তখন আমার বয়স মাত্র 12, সবে ক্লাস 6-এ উঠেছি। একদিন হুট করেই বাড়িতে কয়েকজন মহিলা ঢুকে পড়ল। মা খুব যত্ন নিয়ে তাদের বসতে দিলেন। ঘরের শুকনো খাবার ট্রেতে সাজিয়ে সামনে ধরলেন। নরম গলায় বললেন, তানুর বাবা আমাকে আপনাদের কথা বলেছে। তা ছেলে কি করে? ছেলের দোকান আছে, বাজারের ওপর বিশাল দোকান। বাপের ধানি জমি আছে 20 বিঘার উপরে। মাছের ঘের আছে। মোটে 2টা ছেলে, কোনো কিছুর কোনো অভাব নেই। মায়ের মুখ দেখে মনে হলো তিনি অনেক খুশি। হাসি খুশি মুখ করে আমাকে কাছে ডাকলেন। মহিলাগুলো খুব খুঁটিয়ে খুঁটিয়ে আমায় দেখলো, নাম জিজ্ঞেস করলো, তারপর চলে গেল। বাবা ফিরলেন রাতে, হাতে করে মিষ্টি নিয়ে এসেছেন। তিনি ঘরে ঢুকেই মাকে ডাকতে লাগলেন। মা কাপড় ভাঁজ দিয়ে আলনায় রাখছিলেন। বাবার গলা পেয়ে বললেন, আপনি এসেছেন? এসেছি মানে খুব বড় সুখবর নিয়ে এসেছি। ওনারা আমাদের তানুকে পছন্দ করেছেন। পাকা কথা বলে এসেছি, আগামী শুক্রবার বিয়ে। মা আল্লাহর কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করলেন, যেন খুব বড় কিছু পেয়ে গিয়েছেন। তার জীবনে আর কিছু চাওয়া পাওয়ার নেই। বিয়ের ব্যাপারে কতটা বুঝতাম জানি না, তবে খুশি ছিলাম। খুশির ফাটল ধরলো মতিয়াপার কথা। মতিয়াপা আমাদের পাশের বাড়ির। মাস 6 আগে তার বিয়ে হয়েছে। গতকাল বাপের বাড়িতে ফেরত দিয়ে গেছে। আপা বলল, স্বামীর সংসার খুব খারাপ রে। কথায় কথায় গায়ে হাত তোলে, মা বাবা তুলে বিশ্রী রকম গালিগালাজ করে। সত্যি মারে? মতিয়াপা শাড়ির কুঁচি হাঁটু পর্যন্ত উঠিয়ে দেখালো। গরম পানি ঢেলে পুড়িয়ে দিয়েছে। আপার দোষ ছিল চা বানাতে দেরি করে ফেলেছে। এইসব শুনে আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। মাকে বললাম, আমি বিয়ে করতে চাই না, একটুও চাই না। কারণ বলতে পারলাম না। বিনা কারণে এমন সুর তোলায় মা সেদিন আমাকে খুব মেরেছিলেন। দাঁতে দাঁত চেপে হিসিয়ে বলেছিলেন, আমাদের মান সম্মান নষ্ট করবি না। ভয়, আতঙ্ক সবকিছু জড়িয়ে মানুষটার সাথে আমার বিয়ে হয়ে গেল। মা বলেছিল তার বয়স খুব বেশি না, আমার চেয়ে মোটে 12 বছরের বড়। বাসর রাতে ভদ্রলোক আমার অবস্থা দেখে ঘাবড়ে গেলেন। ভীষণ ভয় নিয়ে তাকে প্রশ্ন করে বসলাম, আমার গায়ে গরম পানি ঢেলে দিবেন না তো? আমি খুব তাড়াতাড়ি চা বানিয়ে দিব। বলেই কেঁদে ফেললাম। তিনি খুব কোমল গলায় বললেন, তোমার মতো পুতুলকে কি কেউ মারতে পারে? মারে তো। কে মারে? মায়ের কথাটা বলতে পারলাম না। মা নিষেধ করে দিয়েছিলেন। তিনি আমায় আর ওই প্রশ্নটা করলেন না। সহজ গলায় বললেন, স্কুলে যাও তুমি? আগে যেতাম, বছরের শুরুতে নতুন বই নিয়ে এসেছিলাম, কিন্তু এখন আর যাব না। মা বলেছে বিয়ের পরে পড়াশোনা করতে হয় না। পড়াশোনা করতে হয় না, একথা তো মা বলেছে। তুমি কি বলেছ? তুমি কি পড়তে চাও? হ্যাঁ না কিছুই বলতে পারলাম না। জুবুথুবু হয়ে বসে রইলাম। মতিয়াপা আরো কিছু কথা বলেছে। কি কুৎসিত কথা, সারাক্ষণ ভয় ভয় করছে। তবে তেমন কিছুই হলো না। উনি আমায় একটা গল্প শোনালেন। এক লোক ভুল পথে শহরে চলে গিয়েছে। গাড়ি দেখে তার নাকি গাড়ির নিচে পড়তে ইচ্ছে করেছে। ঝকঝকে পিচ ঢালা রাস্তা। সে হুট করে রাস্তার ভেতরে শুয়ে পড়ল। লোকেরা ধরাধরি করে তাকে একপাশে নিয়ে গেল। খুব হাসির গল্প। হাসতে হাসতে আমার চোখে পানি চলে এলো। তিনি বললেন, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ো, সকাল সকাল উঠতে হবে, কাজ করতে হবে। এই তো, আমি রান্না করতে পারি, চিন্তার কিছু নেই। ভদ্রলোক হাসলেন, অসম্ভব সুন্দর হাসি। তাকিয়ে থাকতে ইচ্ছে করে। পরদিন সকালে ঘুম থেকে উঠে ওনাকে আর দেখতে পেলাম না। শাশুড়িমা বললেন কাজে গিয়েছে, বলেছে ফিরতে দেরি হবে। সত্যি দেরি হলো। তিনি ফিরলেন সন্ধ্যায়। কাঁধে করে আমার বইপত্র নিয়ে এসেছেন। আমার খুব আনন্দ হলো। ঝলমলে গলায় বললাম, আমার বই নিয়ে এসেছেন? হ্যাঁ এসেছি। তোমার যতদিন পড়তে ইচ্ছে করবে তুমি পড়বে। কেউ তোমায় কিছু বলবে না। মা কিছু বলবে না? না, তিনিও তোমায় কিছুই বলবে না। আমার পড়াশোনা নিয়ে শ্বশুরবাড়িতে ঘোর আপত্তি ছিল, এই কথাটা আমি বুঝতাম। আড়ালে আবডালে সামনে পেছনে সবাই এসব নিয়ে আলোচনা সমালোচনা করত। তবে সরাসরি কেউ কিছু বলার সাহস পেত না। কারণ আমার স্বামী, তিনি খুব রাগী মানুষ। কেউ নাকি তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস পায় না।
কথাটা প্রথম প্রথম আমার একটুও বিশ্বাস হতো না। অমন হাসি খুশি একটা মানুষ রাগী হয় কিভাবে? ধীরে ধীরে বুঝলাম সত্যি তিনি অনেক রাগী, তবে আমার সাথে না, অন্য বাচ্চাদের সাথেও না। যারা ভুলভাল কথাবার্তা বলে, কাজকর্ম করে, তাদের সাথে রাগী। দেখতে দেখতে আমার বিয়ের 2 বছর কেটে গেল। এই 2 বছরে তিনি আমার গায়ে হাত তুলেননি, কড়া ভাষায় একটা কথাও বলেননি। স্কুলে যাওয়া নিয়েও তেমন কোনো অসুবিধা হয়নি। তিনি সাইকেলে করে দিয়ে আসেন, আবার ছুটির সময় গিয়ে নিয়ে আসেন। প্রতিদিনের মতো সেদিনও স্কুল ছুটির পর মাঠের এক কোনায় দাঁড়িয়ে তার জন্য অপেক্ষা করছিলাম। তিনি আসতে অনেক দেরি করলেন। সারা গায়ে রক্তমাখা, ডান পায়ের হাঁটুর নিচে অনেকখানি কেটে গিয়েছে। আমি তার অবস্থা দেখে চমকে উঠলাম। ব্যস্ত গলায় বললাম, কি হয়েছে আপনার? কিছু হয়নি, বাড়িতে চলো। বাড়িতে এসেও শান্তি পেলাম না। কি জন্য তার এই অবস্থা সে কথা জানতে না পারলে আমার শান্তি হচ্ছে না। তবে তিনি কিছু বলছেন না। বাধ্য হয়ে শাশুড়ি মায়ের কাছে জিজ্ঞেস করলাম। শাশুড়ি মা বললেন, বড় অফিসার দিয়ে জমির কাগজপত্রে সই করাতে হতো। ওই যে সত্যায়িত না কি যেন বলে, ওইটা। মানিক পাশের গায়ের সিরাজুল মাস্টারের কাছে সই আনতে গিয়েছিল। মাস্টার নাকি ওর কাছে টাকা দাবি করেছে, আর কি যেন প্রস্তাব রেখেছিল। এক কথায় দুই কথায় মানিক খুব রেগে গিয়েছিল। পরে সিরাজুল মাস্টারের পোষা ছেলেরা ওকে খুব মেরেছে। ওনাকে মেরেছে, এই কথাটা আমার একদম সহ্য হলো না। রাগে ফোঁস করতে করতে পুকুর ঘাটে চলে গেলাম। ঠান্ডা পানিতে ডুব দিলে রাগ কমতে পারে। রাতে আমি ওনার হাত ধরলাম, জড়ানো গলায় বললাম, আমি অনেক বড় অফিসার হব, ওই সিরাজুল মাস্টারের চেয়েও অনেক বড়। তখন সই আনতে আপনার আর ওর কাছে যেতে হবে না। আপনাকে কেউ কিছু বললে আমার অনেক কষ্ট হয়। ইচ্ছে করছে ওই মাস্টার আর ওদের ওই ছেলেগুলোকে খুন করে ফেলি। তিনি আমাকে জড়িয়ে ধরলেন এবং প্রথমবারের মতো হাউমাউ করে কাঁদলেন। জড়ানো গলায় বললেন, সবকিছু দিয়ে দিলেও তোমায় কাউকে দেব না। আমি বেঁচে থাকতে কেউ তোমার দিকে বাজে নজরে তাকাতে পারবে না, তোমায় নিয়ে একটা কুৎসিত কথা বলতে পারবে না, কেউই না। কথাগুলো বলে আরো বেশি করে কাঁদতে লাগলেন। সে কি কান্না! ছোট্ট বাচ্চারাও অমন করে কাঁদে না। সিরাজুল মাস্টারের চেয়েও অনেক বড় অফিসার হব, কথাটা আবেগের বশে বলে ফেলেছিলাম। তবে তিনি খুব সিরিয়াসলি নিলেন। পড়াশোনায় ভালো করার জন্য প্রাইভেট মাস্টার ঠিক করে দিলেন। একজন দিদিমণি আমাদের বাড়িতে এসে পড়িয়ে যেতেন, 1000 টাকা মাসে। শ্বশুর আব্বু এই নিয়ে অনেক অসন্তুষ্ট ছিলেন, কথা শোনাতেন। একদিন মানিক তাকে বলে বসলেন, সংসার থেকে তানুর পড়াশোনার খরচ দিতে যদি অসুবিধা হয় তাহলে আমাদের আলাদা করে দিন। ফাইজুলকে যেমন মাস শেষে বেতন দেন, আমাকেও তাই দিন। ফাইজুল দোকানের কর্মচারী, জমি জমাও দেখাশোনা করে। শ্বশুর আব্বু সত্যি আমাদের আলাদা করে দিলেন। মাস শেষে বেতনের বাইরে 1 পয়সাও দিতেন না। হুট করে সংসারে অভাব ঢুকে গেল। মানিকের অমন সুন্দর চেহারা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। তিনি শাক পাতা খেতে পারতেন না, তবুও যা রান্না করতাম মুখ বুজে গিলে নিতেন। একদিন মা আমাকে ডেকে খুব বকলেন। এইসব ব্যাপার নিয়েই বকলেন, কেন আমি পড়াশোনা করতে চাই। বিয়ের পর পড়াশোনা কিসের? এই সংসারের অভাব, মানিকের এই পরিস্থিতি, সবকিছু আমার জন্য। আমি যেন পড়াশোনার ভূত মাথা থেকে নামিয়ে ফেলি। মানিক মায়ের কথা শুনে খুব রেগে গেলেন। শক্ত মুখে বললেন, আপনি আমার গুরুজন, সম্মান করি, তবে আমাদের স্বামী স্ত্রীর ব্যক্তিগত ব্যাপারে এত মতামত আমি পছন্দ করব না। মা তার কথা শুনে চুপ করে গেলেন, কিছু বললেন না। শেষ পর্যন্ত আমাদের স্বপ্ন সত্যি হলো। বিসিএস পরীক্ষায় পাশ করলাম। আমার এই সম্পূর্ণ সফলতার পেছনে শুধুমাত্র একজন মানুষই আছে, এবং ছিল আমার স্বামী। অথচ সরকারি চাকরি পাওয়ার পর থেকে আশেপাশের মানুষের কথার ধরনই বদলে গেল। যারা এতদিন বলতো বউকে এতদূর পড়াশোনা করালে বউ থাকবে না, তারাই আমাকে বলতে শুরু করলো, তোমার পাশে এমন অশিক্ষিত মানুষ মানায় না। আমার নিজের মাও একদিন খুব আফসোস করে বললেন, মেয়েটা কত বড় চাকরি করে, অথচ জামাই নিজের নামটাও লিখতে পারে না। বলবো না করেও মাকে খুব কঠিন কিছু কথা শুনিয়ে দিলাম। সব সময় সম্মান, ভদ্রতা, বিনয় দেখাতে নেই। কিছু সময় মুখের ওপর উচিত কথা বলে দিতে হয়। মা কতটা কষ্ট পেয়েছিলেন জানি না, তবে আমি একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলাম। মায়ের আমার এই জার্নিতে কোনো ভূমিকা নেই। তিনি চাননি আমি পড়াশোনা করি, বারবার করে আমায় সবকিছু বন্ধ করতে বলতেন। স্বামীর সংসারের অপয়া বলেও গালি দিতে দ্বিধা করেননি। এখন তার মুখে এই ধরনের আফসোস মানায় না। আমি আমার জীবনের সবচেয়ে সুন্দর সময়গুলো আমার স্বামীর সাথে কাটিয়েছি। আমার 2 ছেলে মেয়ে আছে। ছেলেটা বিশ্ববিদ্যালয়ে পড়ে, মেয়েটা গত বছর মেডিকেলে চান্স পেয়েছে, খুলনা মেডিকেল। এতটুকু বলেই তিনি থামলেন। ভাঙাচোরা কবরস্থানের শেষ মাথার কবরটা খুব পরিপাটি করে সাজানো, চারপাশে ফুলের গাছ। ভদ্রমহিলা নিজের হাতে ফুলের চারায় মাটি দিচ্ছেন। এতক্ষণে লম্বা গল্প বলে তিনি একটুও হাঁপিয়ে ওঠেননি। তিন্নি বলল, আপনার স্বামী এখন কোথায়? ভদ্রমহিলা দীর্ঘশ্বাস ফেলে বললেন, এই তো এখানে ঘুমিয়ে আছে। কবে মারা গিয়েছে? আমি চাকরি পাওয়ার মাস 3 পরেই গাড়ি অ্যাক্সিডেন্ট করলো, স্পট ডেট। আপনার বয়স কেমন ছিল? ছেলেটা ছিল, মেয়ের জন্ম হয়নি। 3 মাসের অন্তঃসত্ত্বা ছিলাম। আপনি আর বিয়ে করেননি? না, করিনি, কখনো ইচ্ছে করেনি। কেউ কিছু বলে না? আপনার পরিবার, আত্মীয় স্বজন? যে তোমার স্বপ্নকে ছুঁয়ে দেখতে শেখায়, তার চেয়ে বড় পরিবার, বড় আত্মীয় আর কে হয়? তিন্নি চুপ করে গেল।
খানিকক্ষণ নীরব থাকার পর বলল, তিনি বেঁচে থাকলে তাকে নিয়ে সংসার করতেন? একটু বিব্রত লাগতো না যে আপনার ক্লাসের না, আপনাদের কোয়ালিটি ম্যাচ করে না? লাগতো না, কখনোই লাগেনি। আমাকে কেউ প্রশ্ন করলে খুব সহজে বলি, আমার স্বামীর মুদির দোকান ছিল, তিনি এখন আর বেঁচে নেই। তারপরও সমাজ বলে একটা ব্যাপার আছে না, আমার কাছে সমাজ বলতে কিছুই হয় না, এটা চোখে ভাসা মরীচিকা, দেখলে আছে, না দেখলে নেই। তিন্নি একটু ইতস্তত ভঙ্গিতে বলল, সত্যি কি এমন কারোর সাথে থাকা যায় যে নিজের মতো না, পড়াশোনা, সামাজিক অবস্থান সব দিক থেকে পিছিয়ে? তার সাথে খুব সুন্দর একটা মুহূর্ত থাকলে সবকিছুই পারা যায়, এমন মুহূর্ত যখন তোমার খুব প্রয়োজন ছিল আর শুধু সে তোমার পাশে থেকেছে। তিন্নি চোখ বন্ধ করে ফেলল। তার মনে পড়ল শেষবার পরীক্ষার সময়ের কথা। অ্যাডমিট কার্ড তোলা হয়নি, সকালে পরীক্ষা, 9টার সময় দোকান খোলা থাকবে এই নিশ্চয়তা নেই, বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, ঘরে ছাতা নেই, গত সপ্তাহেই হারিয়ে গেছে, তারপর আর কেনা হয়নি। ফারুক বলল, এই বৃষ্টির ভেতরে অ্যাডমিট তুলতে যাবে কিভাবে? ঠান্ডা লাগলে তো পরীক্ষা দিতে পারবে না। তিন্নি সরু চোখে তাকালো, হতাশ স্বরে বলল, জানি না কিছু। ফারুক তার স্বামী, ভদ্রলোকের ঠান্ডার সমস্যা, বৃষ্টিতে ভিজলেই জ্বর এসে যায়, তবুও সেদিন সে অ্যাডমিট তুলতে গেল, বাড়ি ফিরল কাক ভেজা হয়ে। তিন্নি বলল, তুমি এখন যেতে গেলে কেন? আমি না গেলে আর কে যেত? কাল পরীক্ষা, এখন এই বৃষ্টিতে ভিজলে কিছুই লিখতে পারবে না। তিন্নি একটু বিরক্ত হলো, তবে তেমন প্রতিক্রিয়া দেখালো না। বৃষ্টিতে ভিজে ফারুকের জ্বর এসে গিয়েছিল, 7 দিনের জ্বর, মরে মরে অবস্থা। বাকিদের মতো তিন্নিও তার উপর বিরক্ত ছিল। সেধে সেধে রোগ বাঁধানোর তো কিছু নেই। এতদিন বাদে কথাটা মনে করে তার ভীষণ আফসোস হলো। নরম গলায় বলল, আপনি ঠিকই বলেছেন, তার সাথে খুব সুন্দর একটা মুহূর্ত থাকলে সবকিছুই পারা যায়, এমন মুহূর্ত যখন খুব প্রয়োজন ছিল আর শুধু সেই আমার পাশে থেকেছে। তিন্নি উঠে দাঁড়ালো, অনুরোধের সুরে বলল, গাছ থেকে আমায় 2টো ফুল ছিঁড়ে দিবেন? তানু ফুল ছিঁড়ে তিন্নির হাতে দিলেন। অসম্ভব কোমল গলায় বললেন, সবসময় নিজের মনকে প্রশ্ন করবে, তুমি সুখী কিনা, খুশি কিনা, কারণ পৃথিবীর কেউ তোমার দুঃখের ভাগ নিবে না। তিন্নি মাথা দুলিয়ে অল্প হাসলো। বাড়ি ফেরার পথে ব্যাগে থাকা ডিভোর্সের কাগজগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে ড্রেনে ফেলে দিল। বছর 7 আগে আজকের দিনে ফারুকের সাথে তার বিয়ে হয়েছিল। 7 বছর পর সে এই দিনটা নষ্ট করতে চায় না। তিন্নি বাড়ি ফিরল সন্ধ্যায়। ফারুক ঘর অন্ধকার করে বসে আছে। সে গিয়ে বাতি জ্বালালো। ফারুক বিছানায় বসে মাথা নিচু করে রেখেছে। তাকে দেখে মুখ তুলে তাকালো। শুকনো গলায় বলল, ডিভোর্সের কাগজ এনেছো? তিনি ব্যাগ থেকে ফুল বের করে ফারুকের হাতে দিল। অসম্ভব কোমল গলায় বলল, এই ফুল যে জায়গায় গাছের, আমি তোমার সাথে সেই জায়গায় পৌঁছানোর সময়টুকু বাঁচতে চাই। ফারুক বলল, এই ফুল কোথা থেকে এনেছো তুমি? কবরস্থান থেকে, একটা কবরের পাশে এই ফুলের গাছ। এক মহিলাকে দেখে ওখানে ঢুকেছিলাম, ফেরার পথে নিয়ে এলাম। ফারুক বিস্মিত মুখে বলল, কবরের পাশ থেকে ফুল তুলে এনেছো? তুমি জানো না এই ফুল গাছ কতটা ভালোবাসার, কতটা বিশ্বাস, কতটা ভরসা, আর কত লড়াই, কত ত্যাগের। জানাবে আমাকে? তিন্নি কোমল হাসলো। অস্ফুট স্বরে বলল, অমন করে ভালোবাসবে?